দেখো রিকেটসিয়া, রিকেটসিয়া হচ্ছে এরা পূর্ণ পরজীবী, ঠিক আছে। কোষ প্রাচীর, কোষ পর্দার ডিএনএ এবং রাইবোজোম দ্বারা গঠিত, অর্থাৎ প্রোক্যারিওটসের ন্যায় কিছু জীব, ভাইরাস, রিকেটসিয়া, আচ্ছা তারপর স্পাইরেকিটা ইত্যাদি। তো দেখো এদের গঠনটা দেখো একটা পাতার মতো না, অর্থাৎ এই যে এককোষী যারা বলছি বা বহুকোষী, এককোষী যারা অর্থাৎ প্রোক্যারিওটস, তাদের জীবনটা কত সিম্পল লাইফ তারা ফর্ম করে। তাদের তো হাত পায়ের কোনো প্রয়োজন নেই, বেঁচে থাকার জন্য তাদের হাত পায়ের কোনো দরকার নেই, জাস্ট একটা বডি, সেখানে কি থাকে না নিউক্লিওমেন্ডি পদার্থ, ডিএনএ কিংবা আরএনএ, বাইরের প্রোটিন আবরণ, এবং তারা কি করছে সেটা দিয়েই পোষক কোষের মধ্যে একদম সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের হাত পায়ের কোনো প্রয়োজনই নেই, তাই না। অর্থাৎ সিম্পল লাইফের ভাবে তারা বংশ, এবং এবং দেখো ওদের কিন্তু বংশ বিস্তারের হারটার রেট কিন্তু সব থেকে বেশি, কম সময়ে তারা দ্রুত হারে বংশ বিস্তার করে। প্রত্যেক জানো তো প্রত্যেকটা জীবের একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে একটা ডেফিনেট একটা ফিডিং এবং ব্রিডিং, অর্থাৎ খাদ্য এবং প্রজনন করা প্রত্যেকটা জীবেরই বৈশিষ্ট্য, ঠিক আছে। আমাদের যারা বহুকোষী তাদের ক্ষেত্রেও দেখো হাত পা আছে, তাদেরও মূল লক্ষ্য খাদ্য এবং প্রজনন করা। আর যারা এককোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের দেহে তো হাত পা কিছু নেই, তারা কি করে, তাদের হচ্ছে মূল লক্ষ্য ফিডিং এবং ব্রিডিং। অর্থাৎ লাইভ অর্গানিজমের ডেস্টিনেশন, মূল লক্ষ্যটাই হচ্ছে যে সাকসেসিভ ফিডিং এবং ব্রিডিং, জাস্ট এমনি বললাম মনে রেখো। দেখো তাহলে রিকেটসিয়া হচ্ছে এক ধরনের প্রোক্যারিওটস, যার বাইরের কোষ প্রাচীর, আর ব্যাখ্যা করবো না কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কোষের পর্দা, ডিএনএ এবং রাইবোজোম দ্বারা গঠিত। এগুলো তো জলের মতো হওয়া দরকার, বারবার বলার প্রয়োজন নেই। শুধু কোষ প্রাচীর লিখে ছেড়ে দেবে না, ব্যাখ্যা করার সময় প্রোক্যারিওটস ইউক্যারিওটসের ব্যাখ্যা এলে, বৈশিষ্ট্য এলে অবশ্যই লিখবে কোষ প্রাচীর কী দ্বারা গঠিত, কি কোষ প্রাচীরের কাজ, কোষ পর্দা কোথায় থাকে, কোষ পর্দা কী দ্বারা গঠিত, কোষ পর্দা থাকে প্রোটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত, কোষ পর্দা লাইপোপ্রোটিন নির্মিত এবং দ্বিএকক পর্দা বিস্তৃত অর্ধবেদ্য, আর কোষ পর্দার কাজ, এই জিনিসগুলো সবকটা লিখবে। এবারে দেখো এই রিকেটসিয়া হচ্ছে পূর্ণ পরজীবী, অর্থাৎ কেবলমাত্র পোষক কোষেই বর্তমান, ওই জন্য রিকেটসিয়াকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যবর্তী পর্যায়ে একটা মানে বস্তু বা প্রাণী বলা হয়ে থাকে। কেন না, না ব্যাকটেরিয়ার মতো পুরো ফিচার্স দেখা যায় বৈশিষ্ট্য, না ভাইরাসের মতো পুরো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, দুটোর মধ্যবর্তী একটা পর্যায়ে বস্তু। পূর্ণ পরজীবী, পূর্ণ পরজীবী মানে যারা সম্পূর্ণভাবে পোষক কোষের উপরে নির্ভরশীল, তার দেহ থেকে খাবার নেয় এবং সেখানেই কি করে বংশ বিস্তার করে একদম সম্পূর্ণভাবে। ওকে, এটিপি সংশ্লেষের জন্য এদের দেহে, রিকেটসিয়ার দেহে এটিপি সংশ্লেষের জন্য উৎসেচক বর্তমান পাওয়া যায়, আর এর যে কোষ প্রাচীর সেটা মিউকোপলিস্যাকারাইড যুক্ত। মানব দেহে টাইফাস রোগ সৃষ্টি করে হচ্ছে রিকেটসিয়া। তাহলে মানব দেহে টাইফাস রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি, রিকেটসিয়া, এটা মনে রাখবে, ঠিক আছে। আর একটা যেটা আছে, অর্থাৎ প্রোক্যারিওটিক জীবের নাই এরা, সেটা হচ্ছে তোমার কি, স্পাইরোকিটা। এটা হচ্ছে স্পাইরোকিটা, ঠিক আছে। দেখো এই স্পাইরোকিটার কোষ পর্দা থাকে কিন্তু কোষ প্রাচীর দেখা যায় না, রাইবোজোম, আর এদের ডিএনএ দেখছো কেমন সরু সুতোর মতো একদম সূক্ষ্ম, ঠিক আছে। তো তার আগে কি বললাম আমি, যে টাইফাস রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি, রিকেটসিয়া। আর স্পাইরোকিটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়ার উভয় বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী, কি না, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া উভয় বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রাণী, ঠিক আছে, জীব। অর্থাৎ এদের দেহে প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়ার উভয় বৈশিষ্ট্য, প্রোটোজোয়া মানে কি আদ্য প্রাণী, একদম অনুন্নত, একদম অনুন্নত হচ্ছে তোমার এরা, এদের গঠন প্রকৃতি একদম সরল জীব এরা, ওকে। তো তাদের উভয় বৈশিষ্ট্য সম্পন্ন এরা প্রাণী। এদের দেহে কি লিখবে, কোষ পর্দা বর্তমান থাকে, কোষ প্রাচীর থাকে না। তাহলে এদের কোষ প্রাচীর থাকে না, কি বর্তমান থাকে, কোষ পর্দা বর্তমান। ডিএনএটা যদি তোমার অতি সূক্ষ্ম একদম সর্পিলাকার ডিএনএ অবস্থিত, রাইবোজোম লক্ষ্য করা যায়, ওকে। এদের ক্ষেত্রে, এই কোষের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না,
নিউক্লিয়াস একদম বর্তমান নেই। আর কি থাকে, এরা মিতজীবী পরজীবী এবং স্বাধীনজীবী। তাহলে দেখো এরা মিতজীবী, পরজীবী ও স্বাধীনজীবী হিসেবে বসবাস করতে পারে স্পাইরোকিটা। ওকে, এরা মানবদেহে সিফিলিস রোগ সৃষ্টি করে। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সিফিলিস রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি না স্পাইরোকিটা, মনে রেখো। সিফিলিস, গনেরিয়া সিফিলিস বলে না, সেই সিফিলিস রোগ সৃষ্টিকারী হচ্ছে কি স্পাইরোকিটা। বোঝা গেছে? তাহলে ভাইরাস, রিকেটস এবং স্পাইরোকিটা গঠনটা অনেকটা প্রোক্যারিওটিসের মতোই, আদি কোষ দেখতে। দেখো এরপর আমরা ঢুকে গেলাম ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। এই ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ, এরপর আমাদের চলতে থাকবে ইউক্যারিওটিক কোষের যে কোষীয় অঙ্গাণু। এরপর আমাদের একটা একটা করে ব্যাখ্যা হবে। কোষ প্রাচীরের ব্যাখ্যা পড়াবো, কোষ পর্দার ব্যাখ্যা পড়াবো, রাইবোজোমের পড়াবো, লাইসোজোমের ডিটেলস পড়াবো, দেখতে পাবো ইত্যাদি। তাহলে দেখো পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন ছিল আদিম পৃথিবী কোটি কোটি বছর আগে, তখন প্রথম সৃষ্টি হয়েছিল প্রোটোপ্লাজম। যে প্রোটোপ্লাজমের কথা আমরা বারবার বলে এসেছি, যেটা হচ্ছে তোমার একদম একটা প্রোটোপ্লাজম মানে আদি কোষ, একটা সেল। সেই আদি কোষ কি হচ্ছে না দ্বিবিভাজনের মাধ্যমে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, এইভাবে বিভাজনের মাধ্যমে কি হচ্ছে না অনেকগুলো এককোষী প্রাণী তারা একসঙ্গে যুক্ত হয়ে বহুকোষী প্রাণীতে পরিণত হয়। অর্থাৎ ধীরে ধীরে প্রোক্যারিওটস আদি সেল আরো জটিলতম আকার হতে হতে তারা আদর্শ কোষে পরিণত করে। যখন প্রথম পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন একদম সিম্পল ফর্মে ছিল, অর্থাৎ খুব সরল গঠন প্রকৃতি ছিল। পরবর্তীকালে সেই বিভিন্ন মলিকিউলস, অর্থাৎ বিভিন্ন অঙ্গাণু কি হচ্ছে মলিকিউলস বা বিভিন্ন যে উপাদান, লাইভ গঠনগত উপাদান কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এই উপাদানগুলো হচ্ছে কি না সেলের গঠনগত একটা একক এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলো নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে যুক্ত হয়ে তারা কি করলো ধীরে ধীরে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ইত্যাদি গঠন করতে শুরু করে, অর্থাৎ আরো সেলের স্ট্রাকচারটা জটিল হতে শুরু করে। তাহলে প্রোক্যারিওটসের সৃষ্টি হয় প্রথম, ধীরে ধীরে প্রোক্যারিওটস বিভাজনের ফলে আরো জটিলতা কমপ্লেক্সিটি বাড়িয়ে সেটা ধীরে ধীরে ইউক্যারিওটসে পরিণত হয়। তো সেই ইউক্যারিওটস অর্থাৎ আদর্শ কোষ মানে যে কোষের মধ্যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো সুন্দরভাবে বর্তমান বা গঠিত, সুন্দরভাবে মানে আদর্শ সমস্ত কোষীয় অঙ্গাণু মানে মেনলি যেটাকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে চারটে গঠন নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা, সেগুলো একদম পুরো সুগঠিত বর্তমান। এবং রাইবোজোম এটেস প্রকৃতি অর্থাৎ উন্নত গঠন সম্পন্ন ইত্যাদি, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সাইটোপ্লাজম সবকিছুই সুগঠিত। যে কোষের মধ্যে পাওয়া যায় সুগঠিতভাবে সমস্ত কোষীয় অঙ্গাণু পাওয়া যায় তখন তাকে আমরা বলছি আদর্শ কোষ বা ইউক্যারিওটস। তাহলে যে আদর্শ কোষ কাকে বলবো, যে কোষের মধ্যে কোষীয় সমস্ত নিউক্লিয়াস বর্তমান, নিউক্লিওলাস, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো সুগঠিতভাবে বর্তমান, তাকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ। তো প্রথমে আমরা আগে বলেছি যে কোনো জিনিস পড়ার আগে দেখে নেবো যে আমরা এর মধ্যে কি কি পড়বো। অর্থাৎ ইউক্যারিওটসের যখন ব্যাখ্যা যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে আদর্শ প্রাণী কোষের গঠন বর্ণনা করো, তো সেই আদর্শ প্রাণী কোষের গঠন বা আদর্শ কোষের গঠন বললে আমরা কোন কোন জিনিসগুলো পড়বো সেগুলো আগে আমরা পয়েন্ট লিখে নেব, তারপর আমরা ডায়াগ্রাম দিয়ে সেগুলোকে একটা একটা করে ব্যাখ্যা করবো। তাহলে আদর্শ কোষের গঠন বা ইউক্যারিওটিক কোষের গঠনে আমরা কি কি পড়বো, প্রথমে পড়বো আমরা কোষ প্রাচীর, সেকেন্ড আমরা কি দ্বারা গঠিত পড়বো কোষ পর্দা, থার্ড আমরা পড়বো নিউক্লিয়াস, ফোর্থ পড়বো সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের আবার কোষীয় অঙ্গাণু বর্তমান, কোষীয় অঙ্গাণু। তাই না, কারণ কোষের মধ্যে থাকা যে প্রোটোপ্লাজমের মধ্যে থাকা অর্ধতরল যে পদার্থ যাকে আমরা বলছি সাইটোপ্লাজম, আর প্রোটোপ্লাজম মানে জেলির মতো যে পদার্থ, ওটা একটু জমাটবদ্ধ,
তো সেই সাইটোপ্লাজমের মধ্যেই তো তোমার রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলাম, তারপর তোমার সেন্ট্রিওল, গলগি বডি সবই তো বর্তমান, তাই না, অবস্থিত। তাহলে সেই সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গন আমরা কি কি পড়বো? প্লাস্টিড, আর কি পড়বো? রাইবোজোম, আর কি পড়বো? গলগি বডি, আর লাইসোজোম, আর কি পড়বো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার আবার দুটো ভাগ আছে, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আর কি পড়বো আমরা? না সেন্ট্রোজোম পড়বো। এর মধ্যে আমরা আর পড়বো সেন্ট্রোজোম। এটা আগে খাতাতে ভালো করে নোট করো যে আমরা কি কি পড়বো আদর্শ কোষের মধ্যে, বা পরীক্ষা এলে আমরা কি। আর একটা আছে মাইক্রোটিবিউলস, আর একটা আছে মাইক্রো টিউবিলস। ওকে, এই জিনিসগুলো আমরা আজকে পড়বো। এবার দেখো, এই আদর্শ কোষের গঠনের সময় আমরা কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করব। ওকে, মানে এই জিনিসগুলোর প্রধান প্রধান জিনিসগুলোর অংশগুলো ব্যাখ্যা করব, কিন্তু পরে আবার পড়াবো আমি প্লাস্টিডের আবার ডিটেলসে গঠন আছে, স্ট্রাকচার, রাইবোজোমের ডিটেলসে স্ট্রাকচার। অর্থাৎ পরীক্ষাতে একটা কোশ্চেন হতে পারে 5 মার্কসের যে রাইবোজোমের পর্ণ গঠন লেখো, বা প্লাস্টিডের গঠন বর্ণনা করো, বা লাইসোজোমের গঠন বর্ণনা করো। তাহলে এইগুলো আবার আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, এখন শুধু আমরা দেখব যে এই যে উপাদানগুলো নিয়ে গঠিত, এই উপাদানগুলোর মধ্যে কি কি আছে এগুলো আমরা সংক্ষেপে বর্ণনা করব আদর্শ কোষের গঠন। তাহলে পরীক্ষায় যদি ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষের গঠন আছে, এই পয়েন্টগুলো দেওয়ার পর তারপর এগুলোকে একটু একটু করে ব্যাখ্যা করবে। ওকে, কারণ এইগুলোকে যদি আবার ডিটেলসে ব্যাখ্যা করতে যাওয়া হবে না, কারণ এইগুলো আবার এক একটা অঙ্গাণুর আবার স্পেশাল করে ব্যাখ্যা আছে। ওকে, তাহলে ফার্স্ট আমি কি বললাম যে ইউক্যারিওটিক কোষের প্রথম বসে হচ্ছে কোষ প্রাচীর। দেখো, তার আগে একটা গঠনটা দেখে নিই, ডায়াগ্রামটা কেমন হবে। দেখো, এখানে আমি একটা আদর্শ কোষের, প্রাণী কোষের গঠন দেখিয়েছি। ঠিক আছে, উদ্ভিদ কোষটা আমরা পরে দেখাবো, কিন্তু বর্ণনা করার সময় প্লাস্টিক কথাটা বলবো, ওটা আদর্শ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে জাস্ট আলাদা হয়ে যাবে। তাহলে একটা প্রাণী কোষের লেখাগুলো হয়তো বোঝা না যেতে পারে, মুখে বলে দিচ্ছি কারণ বোর্ড ছোট, তাই পুরো সব সুন্দরভাবে ডায়াগ্রাম আঁকাটা সম্ভব হলো না। দেখো, বোর্ডটা ছোট যেহেতু। আদর্শ প্রাণী কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। দেখো, প্রাণী কোষের মধ্যে যে পয়েন্টগুলো বললাম দেখে নাও। তাহলে এই বাইরে হচ্ছে কোষ পর্দা, প্রাণী কোষের ক্ষেত্রে দেখো কোষ পর্দা। আচ্ছা, মাইক্রোভিলাই, প্লাজমা পর্দা বা কোষ পর্দা যখন আঙুলের মতো ভাঁজ আকৃতির হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় মাইক্রোভিলাই বা মাইক্রোভিলি। এই যে এই কোষ পর্দার গায়ে লম্বা লম্বা যে অংশ দেখতে পাচ্ছ তাকে বলা হয় মাইক্রোটিউবেল। এই লম্বা যে অংশ টিউবের মতো তাকে বলা হয় মাইক্রোটিউবেল। আর এই যে অংশ দেখা যাচ্ছে আদর্শ প্রাণী কোষের মধ্যে দেখা যাচ্ছে SMER, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন মসৃণ? কারণ এর গায়ে কোনো রাইবোজোম নেই, ছোট ছোট দানা নেই, ছোট ছোট দানা যুক্ত নেই। লাইসোজোম দেখতে পাচ্ছি, এটা লাইসোজোম। সেন্ট্রিওল, এই যে তারার মতো যে স্ট্রাকচার যাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। আর এই ছোট ছোট অংশ যেটা হচ্ছে মুক্ত রাইবোজোম, অথবা রাইবোজোম একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় নেই, মুক্ত অবস্থায় দেখানো হয়েছে। কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, এই যে আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টিকারী যে ক্রিস্টা বা ক্রিস্টি দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর কি বর্তমান সাইটোপ্লাজম, এই যে অংশটা মেন যে আদর্শ কোষের বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালি ছিদ্র। ওকে, এই চারটে নিয়ে হচ্ছে তোমার কি গঠন? নিউক্লিয়াসের গঠন। এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। আর কি বর্তমান? গলগি বডি এবং মাইক্রোফিলামেন্ট, এই যে কিছু তন্তু বর্তমান থাকে যাকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। আর এই যে একটা ভ্যাকুয়েল বা গহ্বর দেখতে পাচ্ছ, যেটাকে আমি দেখাতে নামটা লিখতে পারেন জায়গা নেই বলে, একে বলা হচ্ছে ক্ষরণকারী ভেসিকেল, অর্থাৎ ক্ষরণকারী একটা বস্তু। তাহলে এই যে এতগুলো জিনিস নিয়ে গঠিত হচ্ছে আদর্শ কোষ। পরীক্ষার সময় এলে না এটা সুন্দরভাবে লিখবে, ফুল মার্কস পাওয়া যাবে না, দারুণ একটা জিনিস। কিছুই না, এগুলো জাস্ট নামগুলো একটু ব্যাখ্যা করলেই হবে, একটা মানে এটা দারুণ একটা জিনিস। ওকে, তো এটা ডায়াগ্রামটা এঁকে নিও। দেখো,
ইউক্যারিওটিক কোষের গঠন বা আদর্শ কোষের গঠনের প্রথম হচ্ছে কোষ আবরক। কোষ আবরক হচ্ছে কি কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা বললাম কোষ পর্দা। তো এইভাবে ব্যাখ্যা করবে এক্সামে এলে। তাহলে কোষ প্রাচীর আমরা কি দেখলাম, যে আদর্শ কোষের একদম বাইরের যে আবরণ, যেটাকে বলা হচ্ছে শক্ত আবরণ, যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। তাহলে এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বর্তমান কোষ প্রাচীর, তাই না? আগের দিন বলেছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে পুরু, তাই তো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একদম বাইরের দিকে পুরু যে স্থিতিস্থাপক বাইরের আবরণ, সেটা হচ্ছে কি কোষ প্রাচীর। ওকে, স্থিতিস্থাপক মানে যেটা একদম হার্ড নয়, যার মধ্যে ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা বজায় থাকছে। ওকে, সেটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না? প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, তাহলে আমরা ব্যাখ্যা করব এবং এরপর আমরা লিখব কাজ। তাহলে কোষ প্রাচীরের কাজ হচ্ছে কি না, এক হচ্ছে কোষের যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখা, আগের দিন লিখেছি কোষের বলেছি যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখা, তার সঙ্গে সঙ্গে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ স্থাপন করে। আর কি করে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ স্থাপন। এগুলো কার কাজ বলছি? কোষ প্রাচীরের কাজ। ওকে, আর হচ্ছে কি না, কোষ প্রাচীরের মধ্যে জল এবং খনিজ লবণ অতি সহজে অতিক্রম করতে পারে। তাহলে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্থিতিস্থাপকযুক্ত বাইরের আবরণী, প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। আর একটা জিনিস লিখবে যে কোষ প্রাচীরের মুখ্য উপাদান হিসেবে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা পিউরিন দ্বারা গঠিত। ঠিক আছে, আর একটা কাজ কি লিখলে? দুটো কাজ হলো। আর একটা কাজ বলবে যে কোষ প্রাচীরের মধ্য দিয়ে কি হতে পারে? জল ও খনিজ লবণ যাতায়াত করে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোষ আবরণ হচ্ছে কি না কোষ পর্দা। ফার্স্ট দেখলাম কোষ প্রাচীর, সেকেন্ড হচ্ছে কোষ পর্দা। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে বর্তমান? তাহলে কোষ পর্দা আদর্শ কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে প্রবেদক ভেদ্য সাইটোপ্লাজম পূর্ণ, যাকে বলেছে কোষ পর্দা। ঠিক আছে, তাহলে আদর্শ কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে যে প্রবেদক ভেদ্য স্থিতিস্থাপক পর্দা, যাকে বলা হচ্ছে কোষ পর্দা। আদর্শ কোষের প্রোটোপ্লাজম পরিবেষ্টিত যে প্রবেদক ভেদ্য পাতলা পর্দা, প্রবেদক ভেদ্য যে পর্দা থাকে সূক্ষ্ম পর্দা, তাকে বলে কোষ পর্দা। এই প্রবেদক ভেদ্যটা কি? প্রবেদক ভেদ্য মানে যে কিছু জিনিসকে বাইরে কোষ থেকে বাইরে বেরোতে সাহায্য করে, আবার কিছু জিনিসকে কোষের বাইরে থেকে ভিতরে অ্যালাউ করে, সম্পূর্ণ নয়, সামান্যতম, সেটা বলা হচ্ছে প্রবেদক ভেদ্য। তাহলে এটা বলার পর এর কাজ কি হবে? যেটা আমরা দেখলাম কোষের বাইরে, এর কাজ হচ্ছে কোষকে রক্ষা করা। ঠিক আছে, কোষের আকৃতি প্রদান করা। আর একটা পয়েন্ট লিখবে, এটা লাইপোপ্রোটিন নির্মিত। এটা লাইপোপ্রোটিন নির্মিত। ওকে, এর কাজ হচ্ছে কোষকে আঘাত থেকে
রক্ষা করা, আদর্শ কোষের কাজ বলছি আমরা। আর দেখো একটা কোষ যখন তৈরি হচ্ছে, তো এই কোষের যে বাইরের যে মেমব্রেন পর্দা, সেটাই তো একটা কোষের কোষীয় অঙ্গাণুর শেপ আকৃতিতে থাকে না? যদি কোষ পর্দাটা যদি ডাম্বেল আকৃতি হয়, তাহলে সেলটাও ডাম্বেল আকৃতি হচ্ছে। যদি কোষের আকৃতির কোষ পর্দা যদি লম্বাকার ধারণ করে, তাহলে কোষের আকারটা লম্বাকার হবে। যদি কোষ পর্দাটা বহুভুজ আকৃতি ধারণ করে, তাহলে কোষটার আকার হবে কি বহুভুজ আকৃতি। তাহলে এটা তো সেলের কাজ। তাহলে কি বলতে পারি যে এটা কি করে, কোষের আকৃতি প্রদান করে। আদর্শ কোষের ক্ষেত্রে এটা কি করছে, কোষের আকৃতি প্রদান করে। আকৃতি প্রদান মানে আকার সৃষ্টি করে। আর কি করে, এই কোষ, এই যে সেল কোষ পর্দা, এটা কি করে বিভিন্ন কোষ অঙ্গাণু সৃষ্টি করে, তাই না? আগে বলেছি যে এই কোষ পর্দা ভাঁজ হয়ে ইনভাজিনেশনের মাধ্যমে মেসোজোম গঠন করে। তাহলে কোষীয় অঙ্গাণু তৈরি করে, এগুলো কাজ লিখবে। আর কি করে, আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে ব্যাপন এবং অভিস্রাবণের মাধ্যমে কোষ অভিস্রাবণে সহায়তা করে। ব্যাপন অভিস্রাবণ মানে হচ্ছে তোমার কিছু জিনিসকে বাইরে যেতে এবং কিছু জিনিসকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব এবং বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কিছু জিনিসের আদান প্রদানে সহায়তা করে। এটা হচ্ছে কোষ পর্দা। ইউক্যারিওটিক কোষের যে সাইটোপ্লাজম নির্মিত যে পর্দা, সেই পর্দার গঠন সবার ক্ষেত্রে এটা একই হবে। পরবর্তীকালে এই যে আজ লেখাচ্ছি বলছি, পরবর্তীকালে বলবো না, জাস্ট ওভারকাম করব। এরপরে রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলাম সব পাবে, সেখানে কিন্তু এই কোষ পর্দা থাকবে। তো সেখানে জাস্ট ওভারকাম করে যাবো, যেহেতু আজকে বলছি এই একই জিনিস দ্বারা গঠিত। লাইপোপ্রোটিন নির্মিত, প্রবেদক ভিন্ন, প্রোটোপ্লাজম পরিবেষ্টিত, পাতলা সূক্ষ্ম পর্দা, যার কাজ হচ্ছে এইগুলো। ঠিক আছে, নোট করে নাও। কোষ আবরক হলো। এরপরে আদর্শ কোষের যে গঠন, সেটা কি দ্বারা গঠিত, প্রোটোপ্লাজম। দুই হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। দেখো প্রোটোপ্লাজমটা কি, দেখো এরপর হচ্ছে তোমার বললাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে ইউক্যারিওটিক কোষের যে কোষ পর্দা বেষ্টিত যে অর্ধ তরল জেলির মতো কোলয়েড আকার, মানে হালকা শক্ত যে অংশ, তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে হচ্ছে তোমার প্রধান দুটো অংশ থাকে, একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের প্রধান দুটি অংশ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই প্রোটোপ্লাজম কথাটি প্রথম বিজ্ঞানী পারকিনজি 1840 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্রোটোপ্লাজম শব্দটি প্রবর্তন করেন। এই নামটা মনে রাখবেন, বিজ্ঞানী পারকিনজি 1840 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। এই প্রোটোপ্লাজমকে তিনি বলেছিলেন তার মতে যে জীবনের প্রাণকেন্দ্র রূপে তিনি প্রথম বলেছিলেন প্রোটোপ্লাজম, অর্থাৎ একটা জীবন সৃষ্টির যে প্রধান কেন্দ্র প্রাণ, তো সেটা তিনি কি বলেছেন যে এই প্রোটোপ্লাজমই হচ্ছে জীবন সৃষ্টির প্রাণকেন্দ্র। এবং তিনি বলেছিলেন যে এই প্রোটোপ্লাজমের মধ্যে সমস্ত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলাম, এই সব কিছু হচ্ছে অবস্থান করে প্রোটোপ্লাজমের মধ্যে। বিজ্ঞানী পারকিনজি তিনি বলেছিলেন। ঠিক আছে, কোষ মধ্যস্থ সজীব বস্তুকে তিনি প্রোটোপ্লাজম বলে আখ্যা দিয়েছিলেন। তার মতে কোষ মধ্যস্থ সজীব বস্তুই হলো কি না, প্রোটোপ্লাজম। ঠিক আছে, পরবর্তীকালে বিজ্ঞানী টমাস হ্যাক্সেলের মতে প্রোটোপ্লাজমকে কি বলেছিলেন যে জীব ভৌত আধার। ওকে, তাহলে পারকিনজি কি বলেছিলেন, কোষ মধ্যস্থ সজীব বস্তু হলো প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষের মধ্যে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, বিভিন্ন অন্যান্য যে এলিমেন্টস গুলো, অন্যান্য যে উপাদানগুলো, সেগুলো যে তোমার কি না সবকিছু দ্বারা গঠিত এই প্রোটোপ্লাজম। ঠিক আছে, বিজ্ঞানী, এটা একটা সজীব পদার্থ। বিজ্ঞানী টমাস তিনি এই প্রোটোপ্লাজমকে বলেছিলেন যে জীব ভৌত আধার, অর্থাৎ জীবের যে ভৌত যে আধার, সে আধারই হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা হচ্ছে তোমার কি না
জল, প্রোটিন, নিউক্লিয় পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই সব কিছু দ্বারা গঠিত একটা সজীব পদার্থ হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, যার হচ্ছে কি প্রধানত দুটি অংশ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ওকে, তাহলে আজকে আদর্শ বা ইউক্যারিওটিক কোষের মধ্যে দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে কোষ আবরক যেটা কোষ প্রাচীর এবং কোষ পর্দা নিয়ে গঠিত, আর দুই পড়লাম প্রোটোপ্লাজম। নেক্সট দিন আমরা বাকি অংশটা কভার করবো, অর্থাৎ আদর্শ যে কোষ, আদর্শ কোষের গঠন আমরা পরের দিনকে কমপ্লিট করবো।